1976 সালের মাদ্রিদ। ওলমেডো পরিবারের 6 জন সদস্য তাদের গ্রামের সকল সম্পত্তি বিক্রি করে জীবনে এগিয়ে যাওয়ার আশায় শহরে চলে আসে একটি অ্যাপার্টমেন্টে। তবে এই অ্যাপার্টমেন্টের এক অদ্ভুত রহস্য ছিল। বাড়িতে ঢোকার পর থেকেই ওলমেডো পরিবারের সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তারা যেমনটা ভেবেছিল তাদের সাথে ঠিক তার উল্টো সব ঘটনা ঘটতে থাকে। তারা ভেবেছিল একটি নতুন বাড়ি এবং নতুন করে শুরু করা জীবন নতুন স্বপ্ন আর আশা নিয়ে আসবে। কিন্তু কি হবে যখন সেই অ্যাপার্টমেন্টে লুকিয়ে রয়েছে একজনের জঘন্য রহস্য, তার অসম্পূর্ণ হওয়া স্বপ্ন। কারণ মাঝে মধ্যে যা খালি চোখে দেখা যায় না সেটাই সব থেকে বেশি বিপজ্জনক হয়ে থাকে। আর এই মুভিটি মাদ্রিদের মালাসানা এলাকায় একটি রহস্যময় অ্যাপার্টমেন্টের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। 70-এর দশকে এই এলাকার এই অ্যাপার্টমেন্টে রহস্যজনক মৃত্যু এবং অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়েছিল, যা আজও স্থানীয়দের মধ্যে আতঙ্কের কারণ। তো চলুন ঘুরে আসা যাক 70-এর দশকের সেই মাদ্রিদ শহর থেকে। 1972 সাল। মাদ্রিদ শহরের একটি বিল্ডিংয়ের ভিতরে জ্বলতে থাকা আলো হঠাৎই নিভে যায়। ঠিক তার উপরের ফ্ল্যাটে দুই ভাই মার্বেল নিয়ে সিঁড়িতে খেলছিল, সেবাস আর জুলিয়ান। খেলতে খেলতে তাদের একটি মার্বেল নিচে গড়িয়ে একটি ঘরের গেটের সামনে গিয়ে পড়ে। জুলিয়ান সেখানকার আলো জ্বালানোর চেষ্টা করে, কিন্তু আলো জ্বলে না। তার ভাই মার্বেলটি নেওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওই গেটের দিকে যায়। সেবাস তাকে বারবারই ফিরে আসতে বলে, কারণ ওই গেটটির সামনে যাওয়া সকলেরই বারণ ছিল। কারণ তাদের মা বলেছিল ওই ঘরটি নাকি অভিশপ্ত আর সেখান থেকে দূরে থাকাটাই ভালো। তা সত্ত্বেও ভয়ে ভয়ে জুলিয়ান সেই মার্বেলটিকে নেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু হঠাৎই মার্বেলটি গড়িয়ে সেই দরজার ভিতরে চলে যায়। জুলিয়ান গেটের নিচ দিয়ে মার্বেলটি দেখার চেষ্টা করলেই তখনই অদ্ভুতভাবে দরজাটি নিজে থেকেই খুলে যায়। জুলিয়ান ভিতরে ঢুকলেই মার্বেলটি আপনা আপনিই কিছুটা দূরে একটি ঘরের গেটের সামনে এগিয়ে যেতে দেখে। সে আবারও মার্বেলটি নেওয়ার জন্য এগিয়ে যায়। এদিকে সেবাস ভয়ে আর ভিতরে ঢুকতে পারে না, দরজার বাইরে দাঁড়িয়ে তা দেখছিল। সেই ঘরে একটি মেয়ের অনেক পুরনো ছবি ছিল। তখনই মার্বেলটি ফের ওই দরজার ভিতরে চলে যায়। জুলিয়ান যখন সেই দরজাটি খোলে দেখে সেখানে চেয়ারে এক বৃদ্ধ মহিলা বসে আছে। তার হাতের নখগুলি অনেকটা লম্বা। জুলিয়ান যখনই তার মার্বেলটিকে কুড়াতে যায় তখনই এমনিতেই ওই বৃদ্ধ মহিলার মৃতদেহ চেয়ার থেকে নিচে পড়ে যায়, কারণ ওই বৃদ্ধ অনেক আগেই মারা গিয়েছিল। ভয়ে বাচ্চারা সেখান থেকে ছুটে পালায়। এইভাবেই 4 বছর পরের দৃশ্য দেখানো হয়। 1976 সাল। ওলমেডো পরিবারের 6 জন সদস্য সেই বিল্ডিংয়ে থাকতে আসে। পরিবারে আছে বৃদ্ধ দাদু, বাবা মানোলা, মা ক্যান্ডেলা, মেয়ে অ্যাম্পারো এবং তাদের 2 ছেলে পেপে আর সবথেকে ছোট ছেলে রাফায়েল। তবে মানালো ক্যান্ডেলার স্বামী নয়, বরং তার বোনের হাজব্যান্ড। কিন্তু কোনো কারণে তারা স্বামী স্ত্রীর মতোই থাকে। তো যাই হোক, স্ট্যাবল নামে এক ব্রোকার তাদের অ্যাপার্টমেন্টে ওয়েলকাম জানিয়ে ঘর দেখাতে উপরে নিয়ে যায়। কিন্তু ফ্ল্যাটের দরজা খোলার সময় ওই ব্রোকারের হাত কেমন যেন থরথর করে কাঁপছিল। সে জানায় 4 বছর আগে এখানকার প্রথম মালিকের মৃত্যু হয়ে গেছে এবং তারপর থেকেই বাড়িটি বন্ধ হয়ে আছে। সেই পুরনো মালিকের সকল জিনিসপত্র ঠিক একইভাবেই এই অ্যাপার্টমেন্টেই রয়ে গেছে। ঘরে সবকিছু তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পর চাবিটি তাদেরকে দিয়ে সে চলে যায়। কেমন যেন সে বেশিক্ষণ এই ফ্ল্যাটে থাকতে চাইছিল না। এদিকে জিনিসপত্র ভেতরে আনার সময় পেপে অ্যাম্পারোকে একটি চিঠি দেয়, যা অ্যাম্পারোর বয়ফ্রেন্ড ম্যাথিউ তাকে দিতে বলেছিল। আসলে অ্যাম্পারোর স্বপ্ন ছিল সে এয়ার হোস্টেস হবে, এই কারণে এই বড় শহরে আসাটা খুবই জরুরি ছিল তার জন্য। ঠিক তখনই অ্যাম্পারোর নজর পড়ে তার বৃদ্ধ দাদুর উপর। দাদু এই অ্যাপার্টমেন্টের ব্যালকনির দিকে একভাবে তাকিয়েছিল, কারণ তার নাকি খুবই নেগেটিভ ফিলিং আসছিল, যা বাকিরা কেউই বুঝতে পারছিল না। আর অ্যাম্পারও তাকে খুব একটা বেশি গুরুত্ব দেয় না, কারণ দাদুর বয়স হয়েছে। এরপর সবাই নিজেদের পছন্দ মতো ঘরগুলি বেছে নেয়। ছোট ছেলে রাফাল এবং দাদুকে একটি ঘরই দেওয়া হয়, কারণ সে বয়সে ছোট। কিন্তু পেপে, অ্যাম্পারো এবং তাদের বাবা মা আলাদা আলাদা ঘর বেছে নেয়। পেপে প্রথমে এই নতুন জায়গাতে খুব একটা খুশি ছিল না এসে। তবে যখন সে নিজের ঘরে আসে তখন সে সামনে জানালায় একটি সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার দিকেই তাকিয়েছিল। সে অদ্ভুতভাবে একদিক থেকে অন্যদিকে সরে যায়, আর এই মেয়ের ছবিই তাদের বাড়িতে টাঙানো ছিল। অন্যদিকে অ্যাম্পারোর ঘরের আলমারিতে আগে থেকেই অনেকগুলি পোশাক ছিল, যেগুলো এর আগের মালিকের ছিল, আর সে প্রায় সবগুলি ফেলে দিতে চাইছিল। কিন্তু সেগুলির মধ্যে একটি সবুজ রঙের ড্রেস তার খুবই পছন্দ হয়ে যায় এবং সেটিকে সে তার নিজের কাছেই রেখে দেয়। রাতে অ্যাম্পারো যখন ছোট ভাইকে স্নান করিয়ে চুল আঁচড়ে দিচ্ছিল, হঠাৎ তার জামা কাপড় অদ্ভুতভাবে উধাও হয়ে যায় এবং তার পাশে যে তার দাদু বসেছিল তাকেও আর দেখা যায় না। অ্যাম্পারো দেখে সেখান থেকে তার দাদু বাথরুমে গিয়ে বসে আছে। ব্যাপারটি তার বড়ই অদ্ভুত লাগে, কারণ তার দাদুর হাতে তার ছোট ভাইয়ের জামা কাপড় রয়েছে। দাদুকে এই কথা জিজ্ঞাসা করতে গেলেই হঠাৎই রাফেলের ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। অ্যাম্পারো চমকে ওঠে। সে অনেকবার ছোট ভাইকে ডাকাডাকি করে, কিন্তু রাফেল দরজা খোলে না।
দরজায় কান পাততেই কেমন যেন অদ্ভুত আওয়াজ তার কানে ভেসে আসে। ভয়ে ভয়ে সে দরজার নিচ দিয়ে দেখতে গেলেই ঘরের এক কোণে রাফালকে মেঝেতে ভয়ে গুটিসুটি মেরে বসে থাকতে দেখে সে। আর ঠিক সেই সময় সে এক ভয়ানক বৃদ্ধার পা দেখতে পায়, জড়িয়ে যাওয়া পায়ের চামড়া এবং বিশাল বড় বড় নখ। সে চিৎকার করে তার মা বাবাকে ডাকে। তাড়াতাড়ি তার বাবা মা দরজাটি ভেঙে ভিতরে ঢুকে দেখে রাফায়েল জানালার বাইরে পা ঝুলিয়ে বসে আছে, যেন তার কোনো জ্ঞানই নেই। তার বাবা একেবারে চুপচাপ ধীরে ধীরে তার কাছে গিয়ে কোনো মতে তাকে সেখান থেকে উদ্ধার করে নেয়। বাবা মানালোর মনে হয় অ্যাম্পারা হয়তো নিজেই দরজা বন্ধ করেছে, যার জন্য সে তাকে অনেক বকাবকি করে। প্রথম দিন বাড়িতে এসেই তাদের সাথে এই ভয়ানক ঘটনা ঘটে। রাতে সবাই নিজের নিজের ঘরে ঘুমাতে চলে যায়। বৃদ্ধ দাদুর শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকার কারণে সে একটি মেশিনের সাহায্য নিয়ে নিঃশ্বাস নিত, আর এই কারণেই ছোট্ট রাফালের ঘুম আসছিল না। অনেক রাতে সে অন্ধকারের মধ্যে কিছু একটা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা লাইট জ্বালালেই অদৃশ্য হয়ে যাচ্ছিল এবং লাইট বন্ধ করলেই আবারও দেখা যাচ্ছিল। তখনই তার মা এসে তাকে বকাবকি দিয়ে ঘুমিয়ে পড়তে বলে। পরদিন সকালে মানালো আর ক্যান্ডেলা কাজে চলে যায়। বাড়ি কেনার জন্য তারা অনেক টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল, আর সেই লোন শোধ করার জন্য মানালো একজন মেকানিকের আর ক্যান্ডেলা একজন সেলসওম্যানের কাজ শুরু করে এই শহরে। এদিকে বাড়িতে অ্যাম্পারও তার ছোট ভাইয়ের দেখাশোনার সাথে সাথে এয়ার হোস্টেস হওয়ার স্বপ্ন পূরণের জন্য নিজেকে তৈরি করতে শুরু করে। সে পেপেকেও একটি কাজ খোঁজার কথা বলে। অ্যাম্পারও তার ঘর থেকে চলে যেতেই জানালায় সে একটি চিঠি পায়, আর এই চিঠিটির সামনে জানালা থেকে সেই মেয়েটি তাকে পাঠিয়েছিল। তাতে তার নাম ক্লারা লেখা ছিল এবং সে নাকি এতদিন তাদের জন্যই অপেক্ষা করছিল। পেপে যে এখানে আগে থাকতেই চাইছিল না, এখন সে থাকার একটি কারণ খুঁজে পায়। এদিকে অ্যাম্পারও সেই সবুজ ড্রেসটিকে সুন্দরভাবে সেলাই করতে শুরু করে, আর ঠিক তখনই তার পিছনে সেই রকিং চেয়ারটি এমনিতেই দুলতে শুরু করে, যেন কেউ তার উপর বসে আছে। সে খুব একটা খেয়াল না করেই তার ছোট্ট ভাইকে খাবার দিতে চলে যায়। মা বাবা কাজে যাওয়ায় ভাইয়ের দায়িত্ব এখন তার ওপরেই। তো যাই হোক, সে শহরের টেলিফোন ডায়েরি থেকে এয়ার হোস্টেস ইনস্টিটিউটের নাম্বার খোঁজা শুরু করে। তখনই ডায়েরিতে সে সুজানা নামে কারোর নাম্বার খুঁজে পায়। এদিকে তার দাদু করিডোরে অন্ধকারে কারোর উপস্থিতি লক্ষ্য করে, যেন কেউ তার দিকে তাকিয়ে রয়েছে। ঠিক তখনই অ্যাম্পারও শুনতে পায় তার ভাই রাফায়েল নাকি কারোর সাথে কথা বলছে, তবে বাড়িতে তো কেউই নেই। কাছে গিয়ে দেখে সে একাই ছবি আঁকছে। এদিকে তার দাদু এই বাড়িতে কোনো অশুভ শক্তির উপস্থিতি টের পাচ্ছিল। দাদু কেমন যেন পজেসড হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। অ্যাম্পারও তাকে খুঁজতে তার পিছু পিছু চলে যায়। সে দেখে তার দাদু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তার দাদু তাকে অদ্ভুত কথা বলে, আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি হোক চলে যেতে হবে, নইলে সে সবাইকে শেষ করে দেবে। অ্যাম্পারও যখন জিজ্ঞাসা করে সেটা কে, দাদু কোনো কথা না বলেই বাড়ির দিকে ইশারা করে। এদিকে বাড়ির ভিতরে রাফেল যখন ছবি আঁকছিল, হঠাৎ একটি মার্বেল গড়িয়ে তার কাছে আসে। আর যদি আপনাদের মনে থেকে থাকে, এটি সেই মার্বেল যা নিতে গিয়ে আজ থেকে 4 বছর আগে জুলিয়ান এই ঘরের মধ্যে ঢুকেছিল। এরপর যখন রাফায়েল মার্বেলটি হাতে তুলে নেয়, হঠাৎই বাড়ির টিভিটি অন হয়ে যায়। তাতে একটি কার্টুন শো চলতে শুরু করে। ছোট্ট রাফায়েল টিভির সামনে কার্টুন দেখতে বসে পড়ে, যার কিছুক্ষণ পর টিভিতে একটি বৃদ্ধ মহিলার কার্টুন পুতুল আসে এবং অবাক করার বিষয়, সেই পুতুলটি সরাসরি তার সাথে কথা বলছিল। অদ্ভুতভাবে সেই কাঠপুতুলটি তাকে বলে ওঠে, তুমি কি আমার সাথে খেলা করতে চাও? আমার একজন বন্ধু তোমাকে নিতে আসবে, তুমি তার সাথে চলে এসো। এরপর ওই কাঠপুতুলটি অদ্ভুত গলায় বলে ওঠে, এখন থেকে তোমাকে চিরকাল আমার কাছেই থাকতে হবে। এটা শুনে রাফেল ভয়ে টিভি বন্ধ করে দেয়। এদিকে তার খেলার লাট্টুটি এমনিতেই ঘুরতে শুরু করে এবং পিছনের রকিং চেয়ারটি দুলতে থাকে। আর বন্ধ টিভিতে সে তার পিছনের চেয়ারে একজন বৃদ্ধ মহিলাকে বসে থাকতে দেখে। আসলে সেই চেয়ারে কেউই বসেছিল না। এরপর যখনই সে ঘুরে টিভির দিকে তাকায়, একটি ভয়ানক জর্জরিত লম্বা নখসহ হাত তার মুখ চেপে ধরে উধাও হয়ে যায়। কিছুক্ষণ পর অ্যাম্পারও তার দাদুকে নিয়ে যখন ফিরে আসে, সে রাফেলকে কোথাও খুঁজে পায় না। সে তাড়াতাড়ি তার বাবা মাকে এই সম্পর্কে জানায় এবং তাদের ছেলে নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানানো হয়। পুলিশ পুরো বিল্ডিংয়ে খোঁজাখুঁজি শুরু করে, এমনকি আশপাশের মানুষজনকেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কেউই এই সম্পর্কে কিছুই জানত না। শেষমেশ পুলিশ তাদেরকে আশ্বাস দিয়ে যায়, যখনই তারা কিছু ক্লু বা কোনো প্রমাণ পাবে তারা তাড়াতাড়ি তাদেরকে জানাবে। তবে ছেলে হারানোর চিন্তায় কিভাবে তারা বাড়িতে বসে থাকতে পারে, এই জন্য অ্যাম্পারোকে দাদুর কাছে রেখে পুরো পরিবার সবাই মিলে রাফালকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর আবারও একটি অদ্ভুত ঘটনা ঘটে। বাড়ির লাইন কাটা টেলিফোনে হঠাৎ রিং বেজে ওঠে। ভয়ে ভয়ে অ্যাম্পারো ফোনটি রিসিভ করতেই ফোন থেকে রাফায়েলের আওয়াজ শোনা যায়। সে কোথায় আছে বা তার আশেপাশে কে আছে কিছুই বলতে পারে না। আর ঠিক তখনই রাফায়েলের চিৎকার শোনা যায়। সেই আওয়াজটি আসছিল তাদের বাড়ির ঠিক সামনের ঘরের বন্ধ দরজা থেকে, যা বছরের পর বছর ধরে বন্ধ হয়েই পড়ে আছে। ইতিমধ্যে তার বাবা মাও চলে আসে।
প্রতিবেশী একজন লোক তাদের চিৎকার শুনে নিচে নেমে আসে। তবে সেই ঘরে তো কেউই থাকে না, তাই মানলো বাধ্য হয়েই দরজা ভেঙে ভিতরে ঢোকে। তারা সবাই মিলে সেখানে রাফেলকে খুঁজতে শুরু করে। ঘরে তারা কারোর আওয়াজ শুনতে পায় না, কিন্তু ভিতরে তারা নিচে কিছু পায়ের ছাপ দেখতে পায়। সেই ছাপগুলো একটি দেওয়ালের সামনে গিয়ে শেষ হয়ে গেছিল। এদিকে অ্যাম্পারও ভাইকে খুঁজতে খুঁজতে একটি ঘর থেকে তার ভাইয়ের গলা শুনতে পায়। সে একাই ভয়ে ভয়ে সেই ঘরের ভিতরে ঢুকে পড়ে। সেখানে জানালার পর্দার পিছনে সে একটি ছোট্ট বাচ্চার ছায়া দেখতে পায়। তবে বারবার ভাইয়ের নাম ডাকা সত্ত্বেও সে কোনো সাড়া পায় না। আর সেই সময় ঘরের লাইটটি ব্লিঙ্ক করতে শুরু করে। অদ্ভুতভাবে ছোট্ট বাচ্চার ছায়াটি দেখতে দেখতেই বড় হয়ে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে অ্যাম্পারও যখন পর্দাটি সরায়, দেখে এক ভয়ঙ্কর জরাজীর্ণ বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। হঠাৎই অ্যাম্পারোর হাত চেপে ধরে সে। অ্যাম্পারও ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু তার পরিবারের বাকিরা যখনই সেই ঘরে ছুটে আসে তখন সেখানে কাউকেই দেখতে পায় না। আতঙ্কে অ্যাম্পারোর অবস্থা তখন খুবই খারাপ হয়ে গেছিল, তাই সবাই মিলে তাকে তাদের ঘরে নিয়ে আসে। এই ঘটনার পর পুরো পরিবারই প্রায় ভেঙে পড়েছিল। তবে পরদিন সকালে ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পরেও মানালোকে কাজে যেতে দেখে ক্যান্ডেলা মানালোকে বলে, আমাদের ছেলে হারিয়ে গেছে, এই অবস্থায় আমরা কাজে যাই কি করে? মানালো তাকে বোঝায় তারা মাত্র একদিন আগেই কাজ পেয়েছে, এখন ছুটি নেওয়া সম্ভব নয়। ঋণের টাকা শোধ করার জন্য তাদের কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই, তা না হলে ব্যাংক তাদের বাড়িতে তালা ঝুলিয়ে দেবে। বাধ্য হয়েই তাদেরকে কাজে যেতে হয়। তবে সেই দিন কাজের জায়গায় ক্যান্ডেলার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। কাজের জায়গায় লোলা নামের এক শারীরিক প্রতিবন্ধী মেয়ে ক্যান্ডেলাকে দেখে তার কমিউনিকেশন বাঁশিটি বাজাতে শুরু করে। লোলার মা ক্যান্ডেলাকে দেখে বুঝতে পারে ক্যান্ডেলার পরিবারের সাথে কোনো খারাপ কিছু ঘটছে, তাদের পরিবারে কোনো কিছু ছায়া রয়েছে। সে ক্যান্ডেলার বাচ্চাদের খেয়াল রাখার কথা বলে এবং তার কাছে থাকা একটি প্রেয়ার বুক তাকে দিয়ে বলে, তোমার বাচ্চার জন্য এটা নিজের কাছে রেখে দেবে, এতে তোমার সাহায্য হবে। ক্যান্ডেলা কিছুই বুঝে উঠতে পারে না, তবে বাচ্চাদের কথা শুনতে সে বুকটিকে নিয়ে নেয়। এদিকে বাড়ি থেকে বেরিয়ে অ্যাম্পারও সেই ডায়েরি থেকে পাওয়া সুজানার নম্বরে ফোন করে। সে জানতে চায় এই বাড়ির আগের মালিককে সে চেনে কিনা, কিন্তু বাড়ির নামটি শুনতেই সুজানা ফোন কেটে দেয়। অন্যদিকে ঘরের ভিতরে পেপের কাছে আবারও সামনে জানালা থেকে কিছু মেসেজ আসে। তবে অদ্ভুত ব্যাপার হলো মেসেজে লেখা ছিল, তোমার ভাই ঠিক আছে। পেপে পুনরায় লিখে জিজ্ঞাসা করে, তুমি ওকে চিনলে কি করে? ক্লারার উত্তর আসে, আমি জানি তোমার ভাই কোথায় আছে, তুমি জলদি আমার সাথে অ্যাপার্টমেন্টের বেসমেন্টে দেখা করো। পেপে তার ভাইকে খুঁজতে কোনো কিছু না ভেবেই অন্ধকার বেসমেন্টে চলে যায়। বেসমেন্টের গেটটি অটোমেটিকলি খুলে যায়। সেই বেসমেন্টে সে কারোর উপস্থিতি অনুভব করতে পারছিল, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছিল না সে। তবে সে ভিতরে ভিতরে অনেকটাই ভয়ে ছিল। সেই বেসমেন্টে একটি ঘরের গেট খুলতেই সে তার ভিতরে ঢুকে পড়ে। হঠাৎ সেখানে বাকি আলোগুলোও নিভে যায়। পেপে লাইটার জ্বালিয়ে ক্লারার নাম ধরে রাখতে শুরু করে। আশপাশে কিছু একটা তো ছিল। হঠাৎই পিছন দিক থেকে দুটি হাত তাকে জড়িয়ে ধরে। পেপে যখন আয়নার দিকে তাকায়, তার হাত পা ঠান্ডা হয়ে আসে। সে দেখে সেটি ক্লারা নয়, বরং একজন বৃদ্ধ জরাজীর্ণ মানুষ। কি ভয়ানক তার চেহারা! এই ভয়ানক চেহারা দেখে পেপের আর মাথা ঠিক থাকে না। পেপে তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অ্যাম্পারও বাড়ি ফিরলেই হঠাৎই তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং সে বাথরুমে গিয়ে বমি করতে শুরু করে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, যখনই সে তার জামাটিকে সরায়, দেখে তার পেটে কোনো এক বিশাল হাতের আঁচড়ের দাগ লেগে রয়েছে। সে প্রচণ্ড ঘাবড়ে যায়। আর ঠিক একই সময়ে তাদের বাড়ির গ্রামাফোনটিও বেজে ওঠে। বাইরে এসে গ্রামাফোনটিকে বন্ধ করতেই সে রান্নাঘর থেকে কিছুর আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে দরজার কাচের উপর দিয়ে দেখতেই তার গায়ের রক্ত হিম হয়ে আসে। সেই বৃদ্ধা মহিলা ভিতরে কিছু একটা করছে, কিন্তু দরজাটি হালকা করে খুলতেই সে দেখে সেখানে তার দাদু দাঁড়িয়ে আছে। পুনরায় দরজাটি বন্ধ করতে আবারও ওই বৃদ্ধাকে সেখানে দেখতে পায় সে। অ্যাম্পারও সরাসরি রান্নাঘরে ঢুকতেই তার দাদুকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে মনে করে হয়তো তার মনের ভুল হতে পারে, কিন্তু হঠাৎই তার দাদু রাফেলের গলায় অ্যাম্পারের সাথে কথা বলতে শুরু করে। আমাকে ভুলে গেলে তুমি অ্যাম্পারো? আমাকে বাঁচাও, আমি এখানেই আছি। ভাইয়ের কণ্ঠস্বর শুনে অ্যাম্পারও খুবই ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই ফোনের রিং বেজে ওঠে। ফোনটি তুলতেই আবারও সেই সামনের বাড়ি থেকে রাফালের চিৎকার শোনা যায়। এমনকি সেই বাড়ির দরজাটি অদ্ভুতভাবে খুলে যায়। অ্যাম্পারও ভাইকে খুঁজতে ভিতরে ঢুকে পড়ে। খুব তাড়াতাড়ি সে সেখানে একটি পুরনো ঘড়ির ভিতরে রাফেলের হাত দেখতে পায়। অ্যাম্পারও ঘড়ির কাঁচ ভাঙতেই অবশেষে ছোট ভাই রাফালকে বার করে ফেলে। বাবা মা সেই সময় কাজে ব্যস্ত থাকলে ফোন করে সে এই খবর দ্রুত তাদেরকে জানায়। ডাক্তার এসে রাফালকে ভালোভাবে পরীক্ষা করে। ডাক্তার জানায় যে ঘাবড়ানোর কিছুই নেই, সে শুধু ডিপ শকে রয়েছে, এখন ভালোভাবে তার খেয়াল রাখা প্রয়োজন। ঠিক এই সময় রাফাল অ্যাম্পারোর পেটে হাত রেখে তার দিকে অদ্ভুতভাবে তাকায়।
অ্যাম্পারও বুঝতে পারে তার পেটে একটি বাচ্চা রয়েছে, আর এই বাচ্চা হলো তার বয়ফ্রেন্ডের। রাতে ক্যান্ডেলা মানোলাকে বলে সে তার পরিবার নিয়ে এই বাড়িতে আর থাকতে চায় না, বাড়িটি বিক্রি করে দিয়ে অন্য কোথাও যেতে চায়। কিন্তু মানালোর কাছে আর কোনো উপায়ই ছিল না। সে তাকে বোঝানোর চেষ্টা করে তাদের অনেক ঋণ আছে ব্যাংকে এবং সবকিছু বিক্রি করে তারা এই বাড়িটি কিনেছে, তাই এখান থেকে যাওয়ার কোনো পথই নেই তার কাছে। তবে ক্যান্ডেলার বারবার বলাতে মানালো তার ওপর রেগে যায়, কারণ তার একার দ্বারা এই সবকিছু সম্ভব ছিল না। এদিকে অ্যাম্পারও তার পেটে থাকা সন্তানের কথা কাউকেই বলতে পারছিল না, আবার না বাচ্চাটিকে সে রাখতে পারত। তাই সে ইঁদুরের বিষ খেয়ে নিজের প্রাণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিষের গ্লাসটি হাতে তুলতেই সেই গ্লাসটি তার হাত থেকে ছেড়ে দেওয়ালে গিয়ে ভেঙে যায়। রান্নাঘরের জানালা দরজা সবই বন্ধ হয়ে যায়। বাইরে সেলাই মেশিনটি চলতে শুরু করে। সারা বাড়ির আলো নিভে যায়। এদিকে মায়ের পাশে শুয়ে থাকা রাফায়েল ভয়ে কাঁদতে শুরু করে। একটি হাত তার স্লেটের উপর কিছু লিখছে। ক্যান্ডেলা তার ভয় পাওয়ার কারণ জিজ্ঞাসা করলে রাফায়েল সেই দিকে ইশারা করে তাকে দেখায়। আস্তে আস্তে ক্যান্ডেলা কাছে যেতেই হঠাৎই অন্ধকারের ভিতর থেকে একটি মেয়ের মুখ বেরিয়ে আসতেই সে ভয়ে কেঁপে ওঠে। এদিকে পেপে যখন ঘরে ঘুমাচ্ছিল তখন তার ঘরের জানালাটি খুলে যায়। সে দেখতে জানালার কাছে যেতেই দড়ির সাহায্যে অনেকগুলি মেসেজ আসতে শুরু করে, যেখানে লেখা ছিল তুমি আমার। এদিকে বাড়ির আলো চলে যাওয়ার পর আলো ঠিক করতে যাওয়া মানালো বাড়িতে কাউকে ঘোরাফেরা করতে দেখে। সে সেই দিকে গিয়ে টর্চের আলো ফেলতেই সেই জরাজীর্ণ বৃদ্ধকে দেখতে পায়। লাইট নিভে যাওয়ার পরপরই সে অদৃশ্য হয়ে যায়। তবে পুনরায় লাইট জ্বালাতেই সে তার সামনে চলে আসে। প্রচণ্ড ভয়ে মানালো সেই ঘর থেকে বেরিয়ে আসে। পুরো পরিবারের সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে থাকে। রান্নাঘরে অ্যাম্পারও অন্ধকারে সেই একই বৃদ্ধাকে তার দিকে আসতে দেখে। সে ভয়ে চিৎকার করে ওঠে। তাড়াতাড়ি সবাই মিলে একসাথে হয়ে রান্নাঘরের কাঁচ ভেঙে অ্যাম্পারোকে বার করে নেয়। মানালো তাড়াতাড়ি তার পুরো পরিবারকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং রাতটা কাটানোর জন্য একটি হোটেলে গিয়ে ওঠে। সারা রাত তারা হোটেলের একটি ঘরেই সবাই মিলে কাটিয়ে দেয়। পরদিন সকালে মানালো আর ক্যান্ডেলা দেরি না করে ব্যাংকে পৌঁছায়। যেভাবেই হোক এই বাড়ি তারা এবার বিক্রি করে দেবে। কিন্তু ব্যাংক জানায় যে ঋণ তারা বাড়ি কিনতে গিয়ে নিয়েছে সেই ঋণ শোধ করা না পর্যন্ত বাড়ি বিক্রি করা সম্ভব নয়। কারণ ব্যাংক তো বিশ্বাস করবে না সেই বাড়িতে আসলেই তাদের সাথে কি ঘটছে। ব্যাংক তাদের লাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। আর এরই মধ্যে মানালোর চাকরিও চলে যায়, কারণ বিনা কারণে সে ছুটি নিয়েছিল। ক্যান্ডেলার তখন লোলার মায়ের দেওয়া সেই প্রেয়ার বইয়ের কথা মনে পড়ে। সে তাড়াতাড়ি তার কাজের জায়গায় এসে লোলার মায়ের দেওয়া ডাই ক্লিনিং করা কাপড় খুঁজতে শুরু করে। তার মধ্যেই তাদের ঠিকানা রয়েছে। খুঁজতে খুঁজতে কাপড়টি সে পেয়ে যায় এবং সে নিজেই সেটিকে দেওয়ার জন্য তাদের বাড়িতে এসে পৌঁছায়। লোলার মা জানতো যে একদিন না একদিন ক্যান্ডেলা অবশ্যই তার কাছে আসবে। লোলার বাড়িতে গিয়ে সে সরাসরি তাকে জিজ্ঞাসা করে সেদিন প্রথম দিন দেখায় তারা তার মধ্যে কি দেখেছিল এবং কি করেই বা তারা বুঝলো যে তারা বিপদে আছে। তখন লোলার মা তাকে জানায় লোলা এমন কিছু দেখতে পায় যা অন্য কেউই পায় না। এই জন্য লোলা খুবই স্পেশাল একজন মেয়ে। তোমার ফ্ল্যাটে নিশ্চয়ই ভয়ানক কিছু ঘটেছে এবং সেখানে কোনো ভয়ানক ডিমন রয়েছে যে তার পুরনো সব কথা ভুলতে পারছে না, আর এই কারণে সে তার ফ্ল্যাট ছেড়ে যেতে চাইছে না। আর লোলা তোমার ভেতরে সেটাই দেখেছে। সেই ডিমন এখন তোমার পরিবারের সাথে জুড়ে গেছে। তোমরা ফ্ল্যাট ছেড়ে দিলেও সে তোমাদের পিছু ছাড়বে না, কারণ সে তোমাদের পরিবারের কাছ থেকে কিছু একটা চায়। এদিকে অ্যাম্পারর মনে হয় ওই ডায়েরিতে থাকা মানুষটি যার নাম সুজানা সেই তাদেরকে সাহায্য করতে পারবে। তাই সে সুজানার বাড়ির ঠিকানায় পৌঁছায়। সুজানা একজন বৃদ্ধ মহিলা ছিল এবং তার বাড়িটি আরও ভয়ানক ছিল। সে তাকে নানান রকম প্রশ্ন করতে শুরু করে, তার বাড়িতে কে কে আছে, কতগুলো বাচ্চা রয়েছে ইত্যাদি ইত্যাদি। সব কিছু জানার পর সুজানা তাকে একটি অদ্ভুত কথা বলে, তোমার বাড়ি থেকে একটা ছোট্ট বাচ্চা গায়েব হয়ে যাবে। এটা শুনে অ্যাম্পারও পুরো ব্যাপারটা তাকে খুলে বলে। সুজানা বলে ওই ডেমান তার ভাইকে ছেড়ে দিয়েছে এই কারণেই কারণ তুমি প্রেগনেন্ট। ওর এখন রাফায়েলকে নয় বরং তোমার পেটে থাকা বাচ্চাটিকে চাই। এরপর সুজানা তার জন্য কিছু খাবার আনতে ভিতরে চলে যায়। সে ঘুরে ঘুরে তার ঘর দেখতে শুরু করে। অ্যাম্পারও একটি ছবি দেখতে পায় দেওয়ালে, আর এই ছবিটি তার বাড়িতে থাকা ওই একই মেয়ের ছবি ছিল। সে সেখানে একটি অ্যালবামও পায়। সেই অ্যালবামে মেয়েটির আলাদা আলাদা ছবি সে দেখে। তার সাথে সেখানে একটি ছেলের ছবিও ছিল যাকে ওই একই মেয়ের মতোই দেখতে লাগছিল। তখন সুজানা আচমকা সেখানে এসে তাকে গম্ভীর গলায় বলে ওঠে, এটা আমি নই, আমার যমজ ভাই মিগেল। ও মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসত এবং নিজেকে ক্লারা বলে ডাকত এবং সবসময় সে মা হতে চেয়েছিল। আর যদি আপনাদের মনে থেকে থাকে, ক্লারাকে আমরা আগেই দেখেছি। পেপে তার ঠিক সামনের জানালাতে ক্লারাকে দেখেছিল, আর এই বৃদ্ধ মহিলাটির আত্মাটি হলো ক্লারাই। সুজানা আরও বলে যে ছেলে হয়ে জন্মালেও সে মেয়ে হতে চেয়েছিল। আর একদিন বাড়ির বেসমেন্টে একটি ছেলের সাথে সে ধরা পড়ে।
যার পর বাবা ক্লারাকে খুবই মারধর করে, কারণ তার পরিবার এইসব পছন্দ করতো না। তবে বাবা মার মানা করার পরেও সে একই কাজ করতে শুরু করে, আর এই কারণেই তাদের বাবা ওই ফ্ল্যাটে সবসময় তাকে বন্ধ করে রাখত। আর ওই অ্যালবামে যে ছেলেটির ছবি ছিল সেটা ক্লারাই। তাদের বাবার মৃত্যুর পর তারা তাদের ফ্ল্যাটটিকে দুটি ভাগে ভাগ করে নেয়। ধীরে ধীরে তাদের বয়স হয় এবং তাদের মাও এই শোকে মারা যায়। এরপর প্রতিবেশীদের উল্টোপাল্টা কথার কারণে এবং তাদের মা বাবার মৃত্যুর কারণ হিসেবে তারা ক্লারাকেই দোষী করে। তাই শেষমেশ সে তার সাথে সকল সম্পর্ক বাদ দিয়ে তার ফ্ল্যাট ছেড়ে চলে আসতে বাধ্য হয়। এখন মৃত্যুর পরেও ওর মা হওয়ার পাগলামি শেষ হয়নি। সে তোমার ভাইকে ছেড়ে দিয়েছে এই কারণেই, কারণ তার এখন তোমার পেটের ওই ছোট্ট বাচ্চাটির প্রয়োজন। এটা শুনে অ্যাম্পারও তার ওপর উল্টে রেগে যায়, কারণ যখন ক্লারার একটি ভালো পরিবারের প্রয়োজন ছিল তখন তারা কেউই তার পাশে দাঁড়ায়নি। এই কারণেই ক্লারার আত্মা ওই অ্যাপার্টমেন্টে রয়ে গেছে। অন্যদিকে লোলা এবং তার মা ক্যান্ডেলার পরিবারকে সাহায্য করার জন্য ওই অ্যাপার্টমেন্টে এসে পৌঁছায়। ফ্ল্যাটের সামনে আসতেই অদ্ভুতভাবে গেটটি খুলে যায়, মানে ক্লারা তাদের ভিতরে রাখছে। ঘরের ভিতরে ঢুকতেই লোলা ওই স্পিরিটের সাথে কথা বলার চেষ্টা করে, আর ঠিক তখনই ক্লেরার আত্মা তাকে বশে করে নেয়। সে ধীরে ধীরে হাওয়ায় উঠতে শুরু করে। সেই সময় ওই টেলিফোনে কল আসে। ফোনটি কানে তুলে নিয়েই ক্লেরার স্পিরিট অদ্ভুতভাবে কান্না করে। ভিতরে তার অনেক কষ্ট লুকিয়ে আছে। এরপর সে রাগে চিৎকার করে সকলকে শুধু একটি আঙুলের ইশারায় দূরে ছিটকে ফেলে দেয়। কিন্তু লোলার মা ছোট্ট রাফেলকে পিছনে লুকিয়ে উপরওয়ালার প্রার্থনা করতে শুরু করে, তবে এতে কোনো কাজই হয় না। খুব খারাপভাবে লোলার মাকে সে আহত করে দেয়। তার মধ্যে রাগ এতটাই ছিল যে সে ধীরে ধীরে রাফেলকে মারার জন্য এগোতে থাকে। আর ঠিক সেই সময় অ্যাম্পারও সেখানে চলে আসে। সে ক্লারাকে বলে, আমি জানি তোমার সাথে খুবই খারাপ হয়েছে, এর জন্য আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু তার এইসব কথায় কোনো কাজই হয় না, কারণ তার মধ্যে দুঃখ থাকলেও রাগ ছিল খুবই। তার শুধু অ্যাম্পারোর পেটের ওই বাচ্চাটি চাই। কোনো রকমে তার আত্মা শান্ত না হলে অ্যাম্পারো হাতে একটি ভাঙা কাঁচ তুলে নেয় এবং তার পেটে থাকা ওই বাচ্চাটিকে মারার হুমকি দেয়। এবার এটি দেখে ক্লারা জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কারণ সে মা হতে চায়। যেভাবেই হোক ওই বাচ্চা তার দরকার। আর এটারই সুযোগ নিয়ে মানলো তার পরিবারকে বাঁচানোর উদ্দেশ্যে পজেসড লোলাকে নিয়ে উপর থেকে লাফ দেয়। উপর থেকে পড়ার কারণে মানলো তো মারা যায়, তবে লোলা তার ওপর পড়ার কারণে সে কোনো রকমে বেঁচে যায়। এমনকি ক্লেরার আত্মা তার শরীর ছেড়ে দেয়। শেষমেশ এই আত্মার থেকে তাদের পরিবার মুক্তি তো পেয়ে যায়, কিন্তু এই মুক্তির দাম একজন বাবার প্রাণ দিয়ে শোধ করতে হয়। মানলোর মৃত্যুর পর তার ইন্স্যুরেন্সের জন্য তার পরিবার অনেক টাকা পায়। সেই টাকা তারা ব্যাংকের ঋণ শোধ করে আবারও গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যাম্পারোর পেটে তখনও তার বয়ফ্রেন্ডের বাচ্চাটি ছিল, যাকে সে মা হিসেবে লালন পালন করার সিদ্ধান্ত নেয়। তবে তাদের সেই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যাওয়ার পরেও অ্যাপার্টমেন্টের ভিতরে একইভাবে সেই চেয়ারটিকে দুলতে দেখা যায়। এর মানে এখনও ক্লারার আত্মা শান্তি পায়নি, সে ওই অ্যাপার্টমেন্টেই রয়ে গেছে। সে পরবর্তী পরিবারের জন্য সেখানেই অপেক্ষা করবে। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো অনেকেই জানতে চায় 32 মালাসানা স্ট্রিট কি সত্যি ঘটনার উপর বানানো? এর উত্তর হলো পুরোপুরি না। এই মুভিটি নিজেকে রিয়েল ইভেন্ট থেকে ইন্সপায়ার বলে তুলে ধরে, কিন্তু এটা আসলে হুবহু কোনো ডকুমেন্টেড সত্য ঘটনা নয়, বরং স্পেনের পুরনো হান্টেড হাউস ফোল্কলোরের রহস্যময় অ্যাপার্টমেন্টের স্টোরিজ আর উরবান লেজেন্ডের ভাইব নিয়ে এই গল্পটা বানানো হয়েছে। মানে ছবির হররটা মুভি অনুযায়ী বানানো হয়েছে, কিন্তু যেভাবে সেটাকে রিয়েল ফিল দেওয়া হয়েছে সেটাই মুভিটার সবচেয়ে ভয়ঙ্কর দিক। আর এই কারণেই 32 মালাসানা স্ট্রিট দেখার পর মনে হয় এটা শুধু একটা সিনেমা নয়, যেন কোনো লুকোনো অন্ধকারের ইতিহাসে দরজা খুলে দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো 32 মালাসানা স্ট্রিট পুরোপুরি সত্য ঘটনা না হলেও এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটা সত্যিই কোনো ঘটে যাওয়া এক চাপা অন্ধকারের ইতিহাস, রিয়েল ঘটনার স্ট্রিক্ট অ্যাডাপ্টেশন না। কিন্তু হ্যাঁ, রিয়েল ফেয়ার আর হান্টেড হাউস লেজেন্ডের উপর দাঁড়িয়ে বানানো এই সিনেমাটি। আর সেই কারণেই এর এন্ডিং মাথায় থেকে যায়, কারণ আমরা জানি সব ভূতের গল্প মিথ্যে নয়, কিছু গল্প শুধু প্রমাণহীন। তবে মাদ্রিদের এই এলাকায় সেই সময় অনেক এই রকম ঘটনা শোনা গেছিল, তো এর ওপর বেস করেই মুভিটি বানানো হয়েছে। আশা করি এই মুভির কাহিনী আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম মুভির এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।